রাজনীতি, সংস্কার, আমাদের বাংলাদেশ। টিটু টুডেস, আপনাদের চ্যানেল আমি বাংলাদেশ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা যারা আমাদের শুনছেন এবং পরবর্তী শুনবেন, সবাইকে স্বাগত। টিটু টুডে চ্যানেল আপনাদের চ্যানেল। এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং জনগণের সাথে থাকবেন। জনগণ কি চায়, আগামীর বাংলাদেশ কেমন হবে, সেটা নিয়ে আমরা কাজ করছি এবং নিরন্তর কাজ করে যাব। জনগণের চাহিদার উপর ভিত্তি করে আমাদের এই চ্যানেলে অগ্রযাত্রা চলবে এবং চলছে। যে আগামী দিনের বাংলাদেশ এবং রাজনীতি, গত 16টি বছর স্বরে অর পরে আ হবে এই শব্দ করার মতো উচ্চারণ বা প্রকাশ্য কথা বলার মতো ক্ষমতা যারাই দেখিয়েছে তাদেরকে নিবৃত করা হয়েছে, মুখ চেপে দেওয়া হয়েছে, কণ্ঠরোধ করা হয়েছে। যে কণ্ঠে কোনো বিদ্রোহের সুর ছিল না, ছিল শুধু নতমস্তক। সেই নতমস্তক যখন মস্তক উত্তোলিত হয়েছে, তখন আমাদের নিজেদের মধ্যে কামড়া কামড়ি শুরু হয়ে গেছে, কথার ছড়াছড়ি। আজকে কেন এই কথা বললাম? আমি প্রতিবারই কোনো না কোনো গল্প দিই, আজকে একটা গল্প বলি। শুকরের বাচ্চা ছিলেন তো? শুকরের বাচ্চা, শুকরের বাচ্চার যখন দাঁত ওঠে, প্রথম কামড় দেয় কোথায় জানেন? তার মায়ের পাছায়। দাঁত দিয়ে চেক করে যে তার দাঁত ঠিক আছে কিনা। আজকের যে অবস্থায় আমরা কথা বলতে পারছি, বাক স্বাধীনতা পেয়েছি, হয়তোবা অর্থনৈতিক বা রাজনৈতিক স্বাধীনতা এখনো পাইনি, বাক স্বাধীনতা পেয়েছি। যাদের জন্য পেয়েছি তাদেরকে আমাদের সম্মান করতে হবে। গত 15 বছর কে কি করেছে আমাদেরকে নতুন করে কেউ শিখাতে আসলে লাভ নেই। আমরা দেখেছি আমাদেরও মুখ বন্ধ ছিল, কথা বলার অধিকার ছিল না। যেসব ইউটিউবার বা যারা ফেসবুকে বিভিন্ন তথ্য দিয়ে কাজ করত, তাদেরকে ধরে ধরে ডিবি অফিসে নেওয়া হতো। নেওয়ার পরে ওই ইউটিউবের মালিকানা হারুন নিয়ে নিত, কারণ ওইখানে কিছু প্রকাশ করা যেত না। এখন আমরা যারা ইউটিউবার এবং সমাজের সাথে কাজ করছি, সমাজের ঐকান্তিক প্রচেষ্টার সাথে কাজ করছি, তারা আজকে কথা বলতে পারি। কথা বলতে পারি বিদায় আমরা কথা বলছি। দেখুন, আবুল হাসনাত আব্দুল্লাহকে প্রবীণ ফারহানা তার চেহারানে যেভাবে কটাক্ষ করেছে, আমরা ইচ্ছা করলে তার চরিত্র হনন করতে পারি, কিন্তু আমরা সেই নির্লজ্জ জাতি নই। তাই বললাম, শুয়োরের বাচ্চার যখন দাঁত ওঠে, প্রথম দাঁতে পর্যন্ত তার মায়ের পাছায় কামড় দেয়। জি, আপনারা বুঝতে পারছেন আমি কি বলছি। আবুল হাসনাত আব্দুল্লাহর চেহারা নিয়ে কথা বলেছে। কে বলেছে? প্রবীণ ফারহানার মতো একজন পতিত নারী, যার এখনো বিয়ে হয়নি। পুরুষের চাহিদা কি, বাস্তব যে বৈধ চাহিদা কি, সে নিজেই সেটা জানে না। মানুষকে নিয়ে মন্তব্য করার আগে নিজের আয়নায় নিজের চেহারাটা দেখা উচিত, আমি মনে করি। এই ক্ষেত্রে এই যে চেহারাটা,
আমি যদি আজকে আয়না বা ইউটিউবে ভিডিও না করতাম তাহলে আমার চেহারাটা আমি সঠিকভাবে দেখতে পারতাম। আমি খুব সুন্দর নই, তবে কুৎসিত নই। আল্লাহ আমাকে যা দিয়েছে, যে অবস্থান তৈরি হয়েছে, সেখানে আমি সেরা। আমি আমার কাছে সেরা, অন্যদের চেয়ে উত্তম বলেই আমি মনে করি। এবং প্রত্যেকটা মানুষ তাকে নিজেকে এভাবে উপস্থাপন করে নিজেকে উত্তম বলে মানাই উচিত। কাউকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করা উচিত নয়। ফজু পাগলা আরেকজনের কথা না বললেই নয়। এই ফজু পাগলা যেভাবে কথা বলছে, অবশেষে তাকে দল থেকে 3 মাসের জন্য সাময়িক বহিষ্কার করা হয়েছে। কারণ সে জুলাইয়ের আন্দোলনের যোদ্ধাদের বলেছে রাজাকার, 71কে বড় করে দেখছে। আমরা 71 দেখিনি, তবে 24শে জুলাই আমরা দেখেছি, আগস্ট দেখেছি। আমরা বলতে পারি যে ফজু পাগলারা আমাদের দেশের জন্য কিছুই করেনি। যেমন ভাবে আওয়ামী লীগ বলতো যে জিয়া কিছুই করেনি, জিয়া কি করেছে না করেছে আমরা ইতিহাস জানি। সুতরাং আমরাও বলতে পারি ওইভাবে ফজু পাগলারা আমাদের দেশের জন্য কিছুই করে। বিএনপিকে ধন্যবাদ, তার মতো পাগল প্রায় একটা মানুষকে দল থেকে 3 মাসের জন্য বহিষ্কার করার জন্য। এবং আমরা চাই এই বহিষ্কার আদেশ স্থায়ীভাবে হোক। রবিন ফারানার মতো মস্তিষ্ক বিকৃত মহিলাদেরকেও শোকজ করা উচিত এবং এদেরকে স্থায়ীভাবে বহিষ্কার করা উচিত। এরা সমাজের কি চায়, কতটুক ভালো চায়, সে অন্যদের মুনাফেক বলে, কিন্তু সে কি, তার পিতা কি ছিল, সেটা পিনাকির ভিডিওতে আপনি দেখেছেন। আমরা সেদিকে যেতে চাই না। ওই যে বলেছি, শহরের বাচ্চার যখন দাঁত ওঠে মায়ের পাছায় কামড় দেয়, রবিন ফারানা ফজু পাগলাদের অবস্থা একই। এতদিন সঠিকভাবে কথা বলতে পারতো না, নম নম করত, নমঃশূদ্র, নমস্কার। আর আজকে যখন কথা বলার সুযোগ হয়েছে, যে যারা কথা বলার সুযোগ করে দিয়েছে তাদেরকে মাই বলতে হয়। এখন তাদের পাছায় কামড় দেওয়ার অবস্থা তাদের। রাজনীতিতে প্রতিদ্বন্দ্বিতা থাকবে, তারা নতুন রাজনৈতিক দল করেছে। এই দলের অবস্থান থেকে তাদের অবস্থান আলাদা করে তারাও রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়। তাই বলে কাদা ছোড়াছুড়ি কেন? সুস্থ রাজনীতি তো করা যায়। যোগ্য ব্যক্তিকে মনোনয়ন দিলে আমার মনে হয় না, যদি তারা পাশ করে সংসদে যায়, যে সংসদ খুব খারাপ হবে এবং আগামীর বাংলাদেশ অসুন্দর হবে। এইবার আমি জামাত ইসলামকে ধন্যবাদ জানাই, তারা 295টা আসনে তাদের যোগ্য প্রার্থীকে মনোনয়ন দিয়েছে বলে আমি মনে করি। ইসলামী আন্দোলন এবং অন্যান্য দলকেও আমরা আহ্বান জানাচ্ছি, তারা যেন যোগ্য প্রার্থীকে মনোনয়ন দেয়। এবং সবাই যোগ্য আমি মনে করি। তাদের মধ্যে আমরা যে সকল প্রার্থী নির্বাচন করব, তাদেরকে আমার একটাই কথা, আমরা যেন বোকাচোদা না হই, বোধাই না হই। আর তাকে মহান করার কিছুই থাকবে না। ওই যে আমি বলেছিলাম, আমি বোকাচোদা, তিনি মহান, আর তোমরা বোধাই, জনগণ বোধাই। তো আমার আজকের এই দ্বিতীয় এপিসোডে একটাই কথা বলা, আগামী দিনের বাংলাদেশ সমৃদ্ধশীল বাংলাদেশ, একটি সুন্দর বাংলাদেশ হবে। রবিন ফারানা বা ফজু পাগলাদের বাংলাদেশের প্রয়োজন নেই। দ্বিতীয় শেখ রেহানার আমাদের কোনো প্রয়োজন নেই। কাউয়া কাদের, দ্বিতীয় কাউয়া কাদেরের কোনো প্রয়োজন নেই। ফজু পাগলা ইকুয়াল টু কাউয়া কাদের, শেখ রেহানা ইকুয়াল টু রবিন ফারানা। জি, পিনাকিদার ভাষায় বলতে হয় শেখ রুমিনুর রহমান। রাজনীতিতে
প্রতিদ্বন্দ্বিতা থাকবে, প্রতিহিংসা নয়। যার যার যোগ্যতা এবং বলয় তৈরি করে আগামী রাজনীতি এগিয়ে যাবে। আমি সেই সকল ভুদাইদের উদ্দেশ্যে বলছি, আর ভুদাই থাকেন না, একটু চালাক হন, যোগ্য ব্যক্তি নির্ধারণ করে তাকে ভোট দিন। কার জনসমর্থন আছে কার জনসমর্থন নেই এটা দেখার প্রয়োজন নেই। আমি এমন লোক দেখেছি যে ভোট কেন্দ্রে দিবে একজনকে ভোট, ভোট কেন্দ্রে যাওয়ার পরে আরেকজনকে ভোট দিয়েছে। কেন? ওই যে ওরে ঠেকাও ওরে ঠেকাও, এরে ভোট দিলে ও ঠেকবে, ওরে ভোট দিলে ও ঠেকবে। এই জিনিসটা থেকে বেরিয়ে আসুন। আপনি আপনার প্রার্থীকে ভোট দিন, যোগ্য প্রার্থীকে ভোট দিন। পিআর পদ্ধতিতে ভোট হবে, উচ্চ কক্ষে নিম্ন কক্ষের ভোট হবে, এলাকা ভিত্তিক যে প্রাপ্ত ভোট পাবে। তখন উচ্চ কক্ষের পিআর পদ্ধতির আসনের জন্য আপনার যোগ্য প্রার্থীকে যখন ভোট দিবেন, তখন সেই আসনের বন্টনের জন্যই যোগ্য প্রার্থী ওইখানে দেখা যাবে। আপনি যাকে বলতেছিলেন যে ওইটা ঠেকাও ওইটা ঠেকাও, মাঝখান দিয়ে যাকে আপনি পছন্দ করেন তাকে ভোট দিতে যায়, সেই পাশ করে যায়, দুইটাই ঠেকান হয়ে গেল। অর্থাৎ আমি যেটা দেখেছি 2008-এর নির্বাচনে, সেটা একটা গল্প বলি আপনাকে। টাঙ্গাইল 2 আসন, ওইখানে জাতীয় পার্টির একজন শক্তিশালী প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিল। তো জাতীয় পার্টির বর্তমান যে প্রার্থী, তখনকার প্রার্থী, উনি প্রত্যেকটা কেন্দ্রে তার কর্মী এবং সমর্থক সহ প্রায় 3,500 এজেন্ট দিয়েছিলেন কেন্দ্র বেসিস, প্রত্যেকটা কেন্দ্রে তার অবশ্যই। কিন্তু উনি ভোট পেয়েছে 1500। পরে জিজ্ঞাসা করলাম কেন? মূলত হচ্ছে ওই যে কেউ হিসা ঠেকাও, কেউ নৌকা ঠেকাও, যার কারণে কেউ হিসা ঠেকানোর জন্য লাঙ্গল রেখে ভোট দিয়েছে ধানে নৌকায়, কেউ নৌকা রেখে লাঙ্গল রেখে ভোট দিয়েছে ধানে। এই যে একটা পার্থক্য, লাঙ্গল রেখে ধানে, লাঙ্গল রেখে নৌকায়। কারে ঠেকাবে? লাঙ্গল ঠেকাও আর একটা নৌকা ঠেকাও। আচ্ছা, লাঙ্গল যে 3,500 কর্মী ছিল, এজেন্ট ছিল, এরা তো রেজিস্টার্ড, এরা যদি ভোট দিত তো 1500 ভোট পাওয়ার কথা না। তাহলে আমরা এই মন মানসিকতা থেকে বেরিয়ে আসি। যদি আমরা এই মন মানসিকতা থেকে বেরিয়ে না আসতে পারি, তাহলে আমি বলবো আমি বোকাচোদা, আপনারা ভুদাই, জনগণ ভুদাই, আর তিনি সেরা, যারা ওই যে ঠেকাও ঠেকাও একটা রব তুলে তারা বিজয় ছিনিয়ে নিচ্ছে। আজকে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।